আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবার ডাক দিলেন যে এবারের সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম। আর কথাটা কাকে বলেছেন? কথাটা বলেছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে। গতকাল ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি একদিন রাশিয়ায় ছিলেন, তারপরে আপনাদের ওই ক্যাঙ্গারু কোর্ট তার যে আদেশ দেন, ফাঁসির আদেশ, সেটা নিয়ে একটু হালকা হাসি মশকরা দুজনেই করেছেন। যেমন এস জয়শঙ্কর তেমনি আপনাদের নেত্রী। ব্যাপারটা উনি গায়ে মাখেননি এবং ভারতবর্ষ গায়ে মাখেনি। কূটনৈতিক চালে এদের কাত করে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী প্রমাণ ভারতবর্ষ হাতে রেখে দিয়েছে। সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের দীর্ঘক্ষণ কথা হয়। এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে, এর বেশি আমার কাছে এই খবরটা আমার কাছে নেই। এবার আর একটা খবরে যাই, যে অনেকের মনে প্রশ্ন আছে যে 19 তারিখে যাওয়ার বদলে হঠাৎ খলিলুর রহমান 18 তারিখ গেলেন কেন? কারণ ডিপ্লোম্যাটিক একটা রুটিন থাকে, তো সেই রুটিন ভেঙে তিনি একদিন আগে পৌঁছালেন কেন? তো খবর যেটা পাওয়া যাচ্ছে বিদেশ মন্ত্রক মারফত, সেটা হচ্ছে ওনাকে ইউনুস পাঠিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাঠিয়েছিলেন। ইউনুসের আসলে ধান্দা ছিল যে এই যে সিকিউরিটি কনক্লেভ আছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভ, উদ্বোধনী ভাষণটা তিনি দেবেন। আচ্ছা ভাবুন, এটা হচ্ছে কি একটা মানে এনএসএ দের একটা কনফারেন্স, সেখানে খলিলুরকে জোর করে পাঠানো হয়েছে যে আপনি গিয়ে রাজি করান, যেমন বিমস্টেকে আপনি রাজি করিয়েছিলেন, অসাধ্য সাধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার পাশাপাশি বসার যে ব্যবস্থা আপনি করেছিলেন, আপনি একমাত্র পারবেন এইটা করতে। খুব গ্যাস ট্যাস খাইয়েছেন। এখন নিমরাজি, এখন খলিলুর রহমান তো গেছেন, এখন বলবেন কাকে? উনি তখন এক প্রোটোকল অফিসার আছে যার সঙ্গে বিমস্টেকে তার আলাপ টালাপ হয়েছিল। মানুষটা ভালো বলে খলিলুর রহমান তাকে বিচার করেন আর কি। তাকে এটা বলেছিলেন, এই প্রস্তাবটা দিয়েছিলেন যে আমাদের উপদেষ্টা মহাশয়, প্রধান উপদেষ্টা মহাশয়, তিনি এটা একটা উদ্বোধনী ভাষণ দেবেন, আপনি একটু ব্যবস্থা করে দিন। তার উত্তরে সেই প্রোটোকল অফিসার, আমি নাম নেব না, তিনি বিপদে পড়তে পারেন, কারণ তিনি খবরটা দিয়েছেন, তিনি বিপদে পড়ুন, আমি এটা চাই না। তার উত্তরে তিনি বলেন, এইটা যদি আমি বলি আমার চাকরি চলে যাবে, আর আপনি যদি এই কথাটা উচ্চারণ করেন তাহলে আপনার ভবিষ্যৎ কি হবে সেটা আমি বলতে পারবো না। ফলে ওইখানেই ইউনুসের যে আশা সেটাই ছাই পড়ে যায়। তাহলে ইউনুস কত বড় ধুরন্ধর ভাবুন, যেখানে যেখানে পারবে সেখানে সেখানে গিয়ে হাত মারবে। একটা যদি ছবি তোলা যায়, একটা যদি শীর্ষ নেতাদের সঙ্গে একটা যদি তার একটা গ্রুপ পিকচার হয়, তার জন্য তিনি যে কোনো সম্মেলন যত নিচের দিকেই হোক না কেন, যেখানে কোনো রাষ্ট্রনেতা উপস্থিত হয় না, সেখানেও উনি যেতে রাজি। মানে নির্লজ্জতার সীমাহীন জায়গায় পৌঁছে গেছেন উনি। আচ্ছা, এবার প্রশ্ন করা হয় খলিলুরকে
যে আপনি এতবার সরি বললেন কেন? সরি, উই আর ভেরি সরি। খৈলুর বলেছেন যে এর পরে যেটা বাংলা ভাষায় বলতে হয় সেটা হচ্ছে আমাদের মাফ করে দিন। তখন সেই ডিপ্লোম্যাট জিজ্ঞেস করেছেন প্রোটোকল অফিসার যে আপনি এই কথাটা বলছেন কেন? বলছে, মশাই 277 পৃষ্ঠা যে আমায় কাগজ ধরানো হয়েছে তার সঙ্গে যে সমস্ত স্যাটেলাইট ছবি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের পক্ষে এর সপক্ষে কোনো উত্তর বাংলাদেশের কাছে নেই। ফলে ওই মাপ চাওয়া ছাড়া আমাদের এবারে মাফ করে দিন এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেটাই এই ভদ্র ভাষায় বলেছি, উই আর সরি, ভেরি ভেরি সরি। মাফ করবেন, আমার এই ঠান্ডা গরমে না আমার এই গলাটা একটু বসে গিয়েছে, যার জন্য মাঝে মাঝে কাশি আসছে, আমি সামলাতে পারছি না। আপনারা একটু মাফ করে দেবেন আমার। আর তারপরেতে এই যে আপনাদের দেশে ভুটানের রাজা গেছিলেন, ভুটানের রাজাকে তো দারুণ আপ্যায়ন আপনারা করেছেন। মোহাম্মদ ইউনূস স্বয়ং গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে এসছেন, একেবারে প্লেন থেকে নামিয়ে খুব খাতির যত্ন করে। কিন্তু তিনি একটা গভীর এবং গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছেন, যে মেসেজটা নরেন্দ্র মোদী তার ভুটান সফরের, তার বাংলাদেশ সফরের আগে, মানে ভুটানের রাজার বাংলাদেশ সফরের আগে 13 তারিখ গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13 তারিখে ভুটান গেছিলেন। সেখান থেকে যখন গাড়ি বিস্ফোরণ হয় তখন তারপরের দিনই উনি ভুটান থেকে ফিরে আসেন, বা সেদিন রাত্রিরে হয়তো ফিরে আসেন। তো ওই সময়তে মোদী কিছু বার্তা দিয়েছিলেন যে আপনি তো বাংলাদেশ সফরে যাচ্ছেন, তো আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনার সুরক্ষা ভারতবর্ষের সুরক্ষার সঙ্গে জড়িত, সুতরাং আপনি এই এই কথাগুলো আপনি ভালো করে ডক্টর ইউনূসের মাথায় ঢুকিয়ে দিয়ে আসবেন, যে কি হলে কি হতে পারে, আর বাংলাদেশটাকে সংকটময় অবস্থার দিকে না ঠেলে ভারতবর্ষ যেটা চাইছে সুন্দর স্থিতিশীল একটা ব্যবস্থা, সেইটা করার জন্য আপনার কথা আপনি বলুন, সঙ্গে ভারতের এই বার্তাটা আপনি পৌঁছে দেবেন। কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের আর কোনো সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বিশেষ খুব একটা নেই যে আমরা বার্তা পৌঁছাতে পারি। এটা ডসিয়ারে আমি পাঠাতে পারতাম, কিন্তু ডসিয়ারে আমরা এগুলো পাঠাবো না। যতটা হয় মৌখিকভাবেই হোক, আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র, আপনারা এই কাজটা করুন। এই দায়িত্বটা ভুটানের রাজাকে দেওয়া হয়েছিল এবং ভুটানের রাজা সেইটা গিয়ে একেবারে পুরো উগড়ে দিয়ে এসছেন। ফলে খলিল আমাদের ডক্টর ইউনূস খুব মুষড়ে পড়েছিলেন। মানে চারদিক দিয়ে এত দুঃসংবাদ আসছে যে তিনি খুব একদম মুষড়ে পড়েছেন। সরি, ওনার একটা লম্বা খেলা খেলেছিলেন আইসিটিতে মামলাটা করে। সেই মামলায় শেখ হাসিনাকে ফাঁসি কাস্টে ঝোলানোর ব্যবস্থা করে সেটা যে বুমেরাং হয়ে যাবে, সেটা ডক্টর ইউনূস মোটা মাথার বুদ্ধি, তো সুদের বুদ্ধি করতে করতে সুদের নিতে নিতে সুদের ব্যবসাটাই বোঝে, কূটনীতি বোঝে না, রাজনীতিও বোঝে না, যে এটা কত বড় বুমেরাং হতে পারে। এখন বাংলাদেশের মানুষের যে জনমত ছিল কিছুটা হলেও বিএনপি, জামাত এবং ইউনূসের এনসিপি
বা ইউনূসের ওপরে যে আস্থাটা ছিল সেই আস্থাটা একদম সরে গিয়েছে। এখন তারা বুঝতে পারছে 16 বছরে যে শেখ হাসিনা দেশটাকে কোথায় পৌঁছে দিয়েছেন, আর 16 মাসে এই ইউনূস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা দেশটাকে কোথায় নামিয়ে এনেছে। তাদের কাছে জলের মতো পরিষ্কার। মানুষকে ভুল বোঝানো যায় না। আপনি একদিন ভুল বোঝাবেন, দুদিন ভুল বোঝাবেন। ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন, মানুষকে একদিন ভুল বোঝানো যায়, দুদিন ভুল বোঝানো যায়, কিন্তু কোনো মানুষকে চিরদিনের জন্য ভুল বোঝানো যায় না। ফলে যা বলবে সত্যি কথা বলবে। এমার্জেন্সি তুলে দিয়ে উনি সত্যি কথাটা বলেছিলেন যে আমি অন্যায় করেছিলাম, আমি এই অন্যায়ের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। দেশবাসী কিন্তু ক্ষমা করেছিলেন। ইন্দিরা গান্ধী তারপরের ভোটে বিপুল জয় নিয়ে চলে আসেন। কারণ মানুষ ভুল করে, মানুষ মাত্রই ভুল করে। কিন্তু ইউনূসের তো সেই চিন্তা নেই, ভুল শোধরাবার কোনো রকম ইচ্ছা ইউনূসের নেই, আর নিজেকে রেকটিফাই করার মতো অবস্থাও এখন ইউনূসের হাতে নেই। পুরো ক্ষমতাটাই চলে গিয়ে জামাতের হাতে। জামাতের ব্যবস্থা যেটা হবে আমি আগামীকাল আপনাদের বলবো। আচ্ছা, শেখ হাসিনা তিনি জয়শঙ্করকে বলেন, ডক্টর জয়শঙ্করকে, যে মিস্টার জয়শঙ্কর, আপনি তো দেখেছেন আমার দেশে যখন কোন রকম আপৎকালীন ঘটনা ঘটেছে তখন আমি প্রাণ দিয়ে মানুষের জন্য করেছি। আজকে বাংলাদেশের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল, এতজন মানুষ মারা গেলেন, এত আহত হলেন। আমাদের এই যে এখন প্রধান উপদেষ্টা হিসেবে যে শয়তানটা বসে আছে, উনি শয়তান বলে উল্লেখ করেছেন। এই শয়তানটা যেটা বসে আছে তার মুখ দিয়ে একটা ভালো কথা বেরিয়েছে যে আমি এই সাহায্য দেবো, ওই সাহায্য দেবো, আমি বাড়িঘর ধরে দেবো, তার গৃহহীন হয়েছে, গৃহহীনদের আমি ঘরের ব্যবস্থা করে দেবো। কোনো রকম সাহায্যের বার্তা তার কাছ থেকে এসছে। তখন জয়শঙ্কর বলেন যে উনি যে ধরনের মানুষ, তাতে ওনার কাছ থেকে এই ধরনের বার্তা পাওয়াটাই দেশবাসীর কাছে মানে আশাতিরিক্ত ব্যাপার। দেশবাসী যদি ভেবে থাকে যে ইউনূস এই কথা বলবেন, তাহলে দেশবাসী মূর্খের স্বর্গে বাস করছেন। এটা একটা দীর্ঘ আলাপচারিত দুজনের মধ্যে হয়েছে। শেখ হাসিনা বলেন যে আমি 23 বার মৃত্যুর হাত থেকে আমি ফিরে এসেছি। গ্রেনেড হামলা থেকে আরম্ভ করে আমায় লক্ষ্য করে গুলি চালানো সব হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। আমি বাংলাদেশে ফেরার আগে বা ফেরার পরে আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার জয়শঙ্কর, যে আমি বাংলাদেশকে রাজাকার মুক্ত করে ছেড়ে দেব। রাজাকার বলে বাংলাদেশে আর কিছু থাকবে না। এবং আমার কর্মীরা তারা সবাই সতর্ক থাকবেন। আমি আশা করব আমি খুব শিগগিরই কর্মীদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য রাখবো, সেখানে তাদেরকে আমি বলে দেবো আপনারা রাজাকার চিনে রেখে দিন, পরে এদেরকে ধরে পটাপট জেলে ভরতে হবে এবং তারা যাতে আমৃত্যু জেলে থাকে সেই ব্যবস্থা করতে হবে। যদি তার জন্য আমাকে 10টা জেল করতে হয়, 20টা জেল করতে হয় ধারণ ক্ষমতা বজায় রাখার জন্য, আমি তাও করব। আমি চাইব ভারত আমাদের পাশে থাকুক। আমরা যেমন অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভারতবর্ষের সাহায্যে, ভারতবর্ষ সেই সাহায্য নিশ্চয়ই আমাকে করবে। তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনার সঙ্গে তো ভারতবর্ষের কোনো বিবাদ নেই, আজকে আপনি যদি থাকতেন তাহলে পরে তো এই জিনিসটা হতো না,
তাহলে আমাদেরও এই ঝামেলা পোহাতে হতো না। এই যে 4,000 কিলোমিটার জায়গা আমাদের এত সৈন্য ঘিরে রেখে দেওয়া, আমাদের খরচা করে এই সমস্ত ফেন্সিং করানো, এগুলোও তো করতে হতো না। এগুলো তো আমাদের অতিরিক্ত খরচা। তারপর সৈন্যগুলো আমার ব্লক হয়ে রয়েছে, তারপর রেগুলার তাদেরকে খাবার দাবার পাঠানো, অস্ত্র পাঠানো, কখন কি হয় মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন, কখন কি হয় মানে যেটা 7 দিন সময় দেওয়া হয়েছে না, 7 ওয়ার্কিং ডেজ, সেই 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি কিছু না হয়, হওয়ার চান্স যদিও খুব কম, কারণ ইউনূস এত ঘেঁটে দিয়েছেন ব্যাপারটা, সেটা হওয়ার চান্স খুব কম। তো জয়শঙ্কর জি ওনাকে বলেন যে আপনার দেশে যে এরকম আক্রমণ হবে তাতে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, কোল্যাটারাল ড্যামেজ তো হবেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো জিনিসে কোল্যাটারাল ড্যামেজ তো হবেই। এখন কোল্যাটারাল ড্যামেজ স্বীকার করে নিতে হবে, কারণ এই দেশকে গড়তে গেলে এই কোল্যাটারাল ড্যামেজটা কিন্তু খুব দরকার। এবং আমি আশা করব যে ভারতবর্ষ আমাকে সাহায্য করবে, এবং বাকিটুকু আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার খুব শিগগির সাক্ষাতের ব্যাপার আছে, আমি তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। জয়শঙ্করজি বলেন হ্যাঁ, উনিও আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। অর্থাৎ যেটা ইঙ্গিতবাহী হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ও 7 দিন। একটা সিনেমা বেরিয়েছিল, ও 7 দিন। তাই এখন ইউনূসের দরবারে এখন পুরো সান্নাটা। ওই যে একটা ভিডিওতে বলেছিলেন না, ইতনা সান্নাটা কি হয় ভাই। তো ইউনূসের শিবিরে এখন পুরো সান্নাটা বইছে। এই সান্নাটা নিয়ে ইউনূস এখন কি করবেন ইউনূস ভাবছেন, কারণ এই ইঙ্গিতটাও খলিলুরকে দিয়ে দেওয়া হয়েছে যে কেউ এখান থেকে এক্সিট পাবেন না, কেউ না। ইউনূস তো পাবেনই না, ইউনূসের সাগরের যারা আছেন, যদি বিদেশি পাসপোর্ট থাকে সেটা আলাদা কথা, আটকাতে পারবে না ভারত। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে কেউ ভারতবর্ষের টার্মিনাল পেরিয়ে যেতে পারবে না। আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে, আমি বেরিয়ে যাব, তাই আমি দুপুরবেলায় ভিডিওটা রেকর্ডিং করে আপলোডিং করে তারপরে তাই বেরোবো বলে আগে ভাগে আমি করে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, প্রধানমন্ত্রী ফেরার অপেক্ষা করবেন। তিনি খুব শিগগির ফিরবেন এবং তিনি মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ এবং সবল আছেন, এবং তিনি দৃঢ়চেতা, এবং তিনি তার লক্ষ্যে অবিচল। তিনি যখন বলেছেন রাজাকার মুক্ত বাংলাদেশ গড়বেন, রাজাকার মুক্ত বাংলাদেশই গড়বেন। বাস্তবতা হলো যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ব্যক্তিগত পর্যায়ে। এটা আমি জানি যখন তারা ক্ষমতায় ছিল। এবং ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য হলো তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে নিদারুণভাবে সম্মান করেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে MBS মোহাম্মদ বিন সালমান, যিনি সৌদি আরবের এই মুহূর্তে ডিফ্যাক্টো কিং, তো তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই কুশনার, তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে। তো ইভাঙ্কা ট্রাম্প এবং কুশনারের সঙ্গে এই মোহাম্মদ বিন সালমানের ভালো সম্পর্ক থাকার কারণে মিস্টার জো বাইডেন তার পুরো শাসনকালে শত চেষ্টা করেও সৌদি আরবের সাথে সম্পর্কটা ভালো করতে পারেনি। সেই সময়টাতে সেই জামাল খশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা সৌদি আরবের উপরে যে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, প্রথমে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, তারা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, এটা আরও হিতে বিপরীত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী এবং জো বাইডেন নিজে তিনি সৌদি আরব ভ্রমণ করেছেন একাধিকবার। এবং অবাক করার ব্যাপার হলো যে এয়ারপোর্টে তিনি যে অপমানের শিকার হয়েছেন, তাকে যেভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যেভাবে ওয়েট করা হয়েছে, বাদশা এখন নামাজ পড়বেন, তিনি
এয়ারপোর্টে গেছেন, তাকে রিসিভ করার সময় নামাজ বিরক্ত হয়ে গেছে, বাদশাহ সালমান নামাজ পড়তে গিয়েছেন, তাকে আধা ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরকম অস্বস্তিকর ঘটনার পেছনে মূলত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের যে ব্যক্তিগত সম্পর্ক, সেটা মূলত কার্যকরী ভূমিকা রেখেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে মোহাম্মদ বিন সালমান আমেরিকাতে গিয়েছেন, আর সেই আমেরিকা ভ্রমণের সময় কি হৃদ্যতাপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন না, বিকজ এইগুলো হয় কি যে আমাদের যে চিন্তা চেতনা, আমরা সবসময় করি কি নিজেকে দিয়ে অন্যকে বিচার বিশ্লেষণ করি বা নিজের ধারণা অনুযায়ী অন্যকে মূল্যায়ন করার চেষ্টা করি। শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন 15টি বছর, সে বাংলাদেশে বসে বসে যে সারাদিন শুধু সালমান এফ রহমানকে পদ্মা সেতু থেকে টাকা চুরি করার বা সে বিদেশে টাকা পাচার করার সুযোগ দিয়েছেন তা নয়, তিনি একটা গ্লোবাল রিলেশন গড়ে তুলেছেন। এখন ভুটানের যে রাজা, ভুটানের যে কিং, আপনি কি জানেন যে ভুটানের এই কিং জয়ের ক্লাসমেট, তারা হার্ভার্ডে একসাথে পড়াশোনা করেছে। এ গেল এক। 2 নম্বর হলো যে ইম্মানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট, তার সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে আপনারা একবার চিন্তা করতে পারেন যে তিনি দিল্লিতে যাওয়ার আগে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন, জাস্ট লাইক মা এবং সন্তানের সাথে সম্পর্ক। এবং সেই সম্পর্কটা কি পর্যায়ে কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু সম্মেলনে তিনি ফ্রান্সে গেলেন, যাওয়ার চেষ্টা করলেন বা তার যাওয়ার দরকার ছিল। তো তিনি সেখানে ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাইড লাইনে একটা বৈঠকের আয়োজন তিনি চেষ্টা করলেন, পারেননি। বোঝার চেষ্টা করুন যে ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে। 2 নম্বর হলো যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জয়ের এবং শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক। এবং শেখ হাসিনার রেজিমের শেষ সময়টিতে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন, সময় পাননি। এবং আমাদের যে পুরো অয়েল রিফাইনারিটা, এখন যে অয়েল ইস্টার্ন রিফাইনারি রয়েছে, পুরো রিফাইনারিটাকে তারা সৌদি বিনিয়োগ দ্বারা এখানে সৌদি আরামকো, সৌদির যে তেল কোম্পানি আরামকো, এর মাধ্যমে সবচেয়ে বড় একটা বিনিয়োগ তারা করে আমাদের পুরো রিফাইনারি সিস্টেমটাকে তারা চেঞ্জ করে দিতে চেয়েছিল। অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশে মানে সবচেয়ে বড়, মানে এশিয়া না পৃথিবীর সবচেয়ে বড় তারা একটা রিফাইনারি তৈরি করে এশিয়ায় তাদের যে তেল রপ্তানি, সেই তেল রপ্তানির যে রিফাইনারি প্ল্যানটা, এটা বাংলাদেশে করার একটা প্ল্যান তারা করছিল। এটা হতো মানে সৌদি আরবের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ। এরকম একটা পরিকল্পনা কিন্তু হচ্ছিল 2024 সনের মানে এপ্রিল মের দিকে এরকম একটা ঘটনা হচ্ছিল। আপনারা খোঁজ নিয়ে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এই সম্পর্কটা, এর বাইরে এখন যিনি কাতারের আমির এই মুহূর্তে যিনি আছেন, তার বাবা তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কাতারের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত, একান্ত ঘনিষ্ঠ আলোচনা, তিনি আমাকে নিজে এই কথাটা বলছেন যে মিস্টার রনি, আপনি জানেন না যে আমাদের আমির আপনাদের প্রধানমন্ত্রীকে কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন। তো সেই আমিরের ছেলে এখন কাতারের আমির, এবং তাকে বলা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিং এই মুহূর্তে পৃথিবীর। তো ওইদিকে সালমান, এদিকে কাতারের আমির, এদিকে নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক, তারপর শেষে ভুটানের কথা বললাম, এবং এই মুহূর্তে সিঙ্গাপুরে যিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং সিঙ্গাপুরে যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন, আপনি জানেন তাদের সঙ্গে শেখ হাসিনার কী সম্পর্ক। শেখ হাসিনার কথা বাদ দেন, ওখানে যে সামিট গ্রুপের আজিজ খান আছেন, আজিজ খানের সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কেমন সম্পর্ক, এটি কি আপনারা জানেন? আপনারা জানেন না। তো যেটা বলছিলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, এবং সেই সুবাদে জয় এবং পুতুলের ওখানে একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং এটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি। জয় যে কথাগুলো বলছেন এই মুহূর্তে,
তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো আমেরিকাতে আছেন, তো আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, সবাই যেটা আমরা বাংলাদেশ থেকে যেটা বলার চেষ্টা করি যে আমেরিকা এমন একটা কান্ট্রি যেখানে আসলে চুরিচামারি কোনো সুযোগ নেই, যেখানে আপনি কোনো ২ নম্বর কোনো কাজ করতে পারবেন না, আপনি যত বড় রাজা হন বাদশাহ হন, সেখানে কোনো চুরির টাকা ২ নম্বরি টাকা নিয়ে সেখানে হজম করতে পারবেন না, এই ধরনের কথাবার্তা। তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে কত ১৬ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। যদি ১৬ লক্ষ কোটি টাকা পাচার করে থাকে, জয়ের কাছে তো ২-১ লক্ষ কোটি টাকা আছে, তো সেই টাকা কোথায় আছে? সুইজারল্যান্ডে থাকতে পারে, সেই টাকা আমেরিকাতে থাকতে পারে, আমেরিকাতে তার গল্ফ কোর্স আছে ইত্যাদি ইত্যাদিতে দিয়ে নানা রকম, মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনও তো আমরা এই জিনিসগুলো প্রচার করেছি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই ১৪ মাস পরে যে জয়ের মানে সবার ধারণা ছিল যে শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে এই কারণে আমেরিকা সেখানে নড়াচড়া করছে না, যেদিন শেখ হাসিনা ক্ষমতা চলে যাবে তারপরের জয়কে গ্রেপ্তার করা হবে, তাকে জেলে নেওয়া হবে। কিন্তু জয় সেখানে একটা বহাল তবিয়তে আছে এবং তার ইদানিং যে কথাবার্তাগুলো হচ্ছে, তিনি ফ্রিকুয়েন্টলি ইংরেজিতে কথাবার্তা বলছেন, ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছেন এবং একটা জায়গাতে দেখলাম যে তিনি আমেরিকা সম্পর্কে, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলছেন তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা যেটা অতীতে ছিল সেটা এখনও ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এখন এই মুহূর্তে আমেরিকার যে পলিসি, তাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি যে কথাগুলো বলেছেন যে এখন বাংলাদেশ থেকে শুরু করে অন্য যে সকল দেশে আমেরিকার ডিপ স্টেট পলিসি কার্যকর ছিল এবং সেই ডিপ স্টেট পলিসির অধীন যে সকল দেশের সরকার পরিবর্তনে আমেরিকা যে বিনিয়োগ করেছে বা যে কর্মকাণ্ড করেছে, ইট ইজ স্টপ নাও। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তারা অন্য দেশের ব্যাপারে নাক গলাবে না। থার্ডলি হলো তাদের যারা পুরনো বন্ধু রয়েছে সেই পুরনো বন্ধুর সাথে তারা সম্পর্ক আবার ঝালাই করবে। মধ্যে ইউক্রেন নিয়ে, ইউক্রেন যুদ্ধ নিয়ে, ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে, রাশিয়ান তেল কেনা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কটা তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প মানে কোন পর্যায়ে নেমেছেন বোঝার চেষ্টা করুন। যে তিনি বলছেন আমার বন্ধু ট্রাম্প, না আমার বন্ধু নরেন্দ্র মোদী, আমি তাকে টেলিফোনে তার সাথে কথা হয়েছে, নরেন্দ্র মোদী এত রাগ করেছে তিনি বলছেন আমার সাথে কোনো কথা হয়নি, কিন্তু তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেমে থাকেননি, তিনি বলছেন আমার সঙ্গে তার কথা হয়েছে। এরপর তিনি বলেছেন যে ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে আমার যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো খুব দ্রুত, অতি দ্রুত এগুলো নিষ্পত্তি হয়ে যাবে। এবং ইতিমধ্যে খবর হলো যে আমেরিকা থেকে ভারত প্রায় $900 মিলিয়ন সেই অস্ত্র কিনেছে এবং এই অস্ত্র কেনার আগে আমেরিকার সঙ্গে ভারতের একটা যাকে বলে পার্টনারশিপ, যাকে স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সামরিক মিত্রতা হয়েছে এবং এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং এই চুক্তির ধারাবাহিকতায় যদি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো বন্ধুত্ব আবার চালু হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে ওই সম্পর্কের সঙ্গে যদি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা বর্তমান রিপাবলিকানদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বা জয়ের যে কানেক্টিভিটি, এবং জয়কে আমরা দেখেন অনেকগুলো গোয়েন্দা রিপোর্টও আসছে যে 1996 থেকে 2001 সন আওয়ামী লীগের যে জমানাতে, তো আওয়ামী লীগের জমানাতে পুরো মার্কিন প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকে আমেরিকাতে ব্ল্যাকলিস্টেড করার জন্য আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছিল, কাজ করেছিল এবং যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল, এই টোটাল কাজটা করেছিল মিস্টার জয়। এটা বিএনপি অভিযোগ করছে এবং এটা রিটেন যে এই কাজটা তারা করেছে। তো যেখানে 96 থেকে 2001 সালের মধ্যে যদি জয় এই কাজ করতে পারে, তাহলে 25 বছর পর জয়ের কি অভিজ্ঞতা কমলো না বাড়লো, জয়ের ক্ষমতা বাড়লো না কমলো, বা পরিবেশ পরিস্থিতি কি জয়ের প্রতিকূল চলে গেল কিনা, এই জিনিসগুলো যদি আপনি ভাবেন এবং সাম্প্রতিক সময় এএনআই, আমেরিকান মিডিয়া থেকে শুরু করে বিশ্বের
তাবৎ বড় বড় মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে সজীব ওয়াজেদ জয়, যেভাবে মোহাম্মদ আরাফাত, মানে সেই আওয়ামী লীগের সাবেক তথ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপর শিক্ষামন্ত্রী নওফেল, ব্যারিস্টার নওফেল, স্বয়ং শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, এমনকি সরাসরি কোনো অডিওতে না, এবার ভিডিওতে এসে ওয়াহিদুল কাদের সাহেব কিংবা আসাদুজ্জামান খান কামাল যেভাবে বক্তব্য দিচ্ছেন, ওদিকে আমেরিকাতে অন্যান্য যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন, ইংল্যান্ডে যারা আছেন, তারা যেভাবে প্রকাশ্যে রাজপথে নামছেন, তাতে মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে তাদের যে দূরত্বটি ছিল, বিশেষ করে এই ডিপ স্টেট পলিসি নিয়ে সরাসরি আওয়ামী লীগ যেভাবে আমেরিকাকে ব্লেম করেছিল, সাম্প্রতিক সময় শেখ হাসিনার সাক্ষাৎকারে দেখা গেছে যে তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি না বা আমার হাতে ধরনের কোনো ডকুমেন্ট নেই যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার হাতে কোনো কারণ ছিল বা তার হাতে এই ধরনের কোনো ডকুমেন্ট আছে। ইট মিনস পর্দার আড়ালে নিঃসন্দেহে আমেরিকার সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ পরিবারের একটা নেগোসিয়েশন হচ্ছে। ফলে যখনই কোনো একটা নেগোসিয়েশন হয় তখন সেখানে সব কিছু স্বাভাবিকভাবে চলে না। তো আগে যেভাবে বললাম যে আমাদের দেশে যে এই যে আইসিটি কোর্টের বিচার, রায়, এটাকে কেন্দ্র করে যা কিছু করা হচ্ছে, এটা একটা পার্ট। তার বাইরে আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেটা আর একটা পার্ট। এখন এই দুটো পার্ট, অর্থাৎ সরকার এখানে আওয়ামী লীগকে অবদমিত করার জন্য, হতোদ্যম করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আওয়ামী লীগ নিজেদেরকে গ্রুমিং করে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা এখন বলতে গেলে অনেকটা মুখোমুখি সংঘর্ষের মতো। এখন এই সংঘর্ষে কারা জিতে সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে